আজ আমরা ডিসকাস করছি ডিস্টিংগুইশ টর্ট এবং ক্রাইমের মধ্যে। টর্ট হলো এক ধরনের সিভিল ল। আমাদের যে ফার্স্ট পয়েন্টটা আছে, টর্ট হলো এক ধরনের সিভিল ল। আমি আগের ক্লাসে বলেছি টর্ট হলো এক ধরনের সিভিল ল, কারণ এখানে কোনো রকমের ফিজিক্যাল হার্ম হচ্ছে না, এখানে হলো লিগাল ড্যামেজ হচ্ছে। ঠিক আছে, কোনো রকমের ফিজিক্যালি আমাকে কোনো ধরনের মারধর, চোট, আমাকে কোনো রকমের চুরি, মার্ডার এমন কিছু ধরনের কিছু করা হচ্ছে না, তাই জন্য এটা এক ধরনের সিভিল মামলা। কারণ কোনো রকমের সিভিল মামলাতে কোনো রকমের ফিজিক্যাল ড্যামেজ হয় না, সিভিল মামলাতে অলওয়েজ লিগাল ড্যামেজ হয়, তাই জন্য টর্ট হলো এক ধরনের সিভিল মামলা। আর ক্রাইম হলো এক ধরনের ক্রিমিনাল অফেন্স। ঠিক আছে, সিভিলের টর্টের ক্ষেত্রে আমি বলছি টর্ট হলো এক ধরনের সিভিল রং, আর ক্রাইমের ক্ষেত্রে বলছি ক্রাইম হলো একটা অফেন্স। ঠিক আছে, এটা হলো ক্রিমিনাল অফেন্স। যে টর্টটা কমিট করছে, যার জন্য একজনের লিগাল ড্যামেজ হচ্ছে, তাকে বলা হচ্ছে টর্ট ফেসার বা রং। এই দুটো নামেতে আমরা জানছি যে টর্টটা কমিট করছে, যার জন্য একটা অন্য ব্যক্তির লিগাল ড্যামেজ হচ্ছে, তাকে বলা হচ্ছে টর্ট ফেসার বা রং। ক্রাইমের ক্ষেত্রে বলা হচ্ছে অফেন্ডার বা ক্রিমিনাল। যে কোনো রকম অ্যাক্ট করছে, কেউ এক ধরনের মার্ডার করলো বা চুরি করলো, তাকে বলা হচ্ছে ক্রিমিনাল বা অফেন্ডার ক্রাইমের ক্ষেত্রে। থার্ড হলো দ্য ইনজুরিড ইন্ডিভিজুয়াল প্লেইন্টিফ, মানে যার ক্ষতিটা হচ্ছে। আমরা এতক্ষণ দেখলাম যে টর্ট ফেসার কাকে বলে। টর্ট ফেসার হলো যে কমিট করছে, যে অফেন্সটা কমিট করছে, তাকে বলা হচ্ছে টর্ট ফেসার। আর যার ক্ষতি হচ্ছে তাকে বলা হচ্ছে টর্টেতে প্লেইন্টিফ। ঠিক আছে, যার ক্ষতিটা হচ্ছে, যে মামলাটা শুরু করছে, তাকে টর্টে বলা হচ্ছে প্লেইন্টিফ। সেই জায়গায় যে মামলাটা শুরু করছে, যে কেসটা ফাইল করছে, তাকে বলা হচ্ছে প্লেইন্টিফ। ঠিক আছে, সিভিল ক্ষেত্রে। আর ক্রাইমের ক্ষেত্রে যে মামলাটা শুরু করছে, ক্রাইমের ক্ষেত্রে একটু ডিফারেন্স ব্যাপার আছে। ক্রাইমের ক্ষেত্রে যখন তোমার আশেপাশে কোনো প্রপার্টিতে চুরি হলো, বা কোনো মানুষের মার্ডার হয়ে গেল, তখন একটা সমাজ এর মধ্যে একটা ভয়ের কাজ করবে যে আজকে ওর বাড়িতে চুরি হয়ে গেছে, কালকে আমার বাড়িতে চুরি হয়ে যেতে পারে। এটা একটা ভয়ের কাজ করবে। তাই জন্য এই ক্ষেত্রে ক্রাইমের ক্ষেত্রে অলওয়েজ, যে কোনো ক্রাইমের ক্ষেত্রে অলওয়েজ গভর্নমেন্ট কেসটা ফাইল করছে। ঠিক আছে, গভর্নমেন্টের হয়ে কারা ফাইল করছে? গভর্নমেন্টের হয়ে পুলিশ ফাইল করে দিচ্ছে, এবং গভর্নমেন্টের হয়ে সেই কেসটা কোর্টেতে লড়ছে হলো প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর। আমরা সবাই নামটা শুনেছি পাবলিক প্রসিকিউটর, যেটাকে আমরা পিপি বলে থাকি, বা এপিপি, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। তাহলে টর্টের ক্ষেত্রে মামলাটা শুরু করছে প্লেইন্টিফ, যার সাথে মানে যার লিগাল ড্যামেজ হয়েছে, সেই জায়গায় শুরু করছে টর্টের ক্ষেত্রে প্লেইন্টিফ, যার ক্ষতিটা হয়েছে। আর এই ক্ষেত্রে যার ক্ষতিটা হয়েছে, সে ফাইল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু গভর্নমেন্ট অবশ্যই ফাইল করবে তার হয়ে, তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট ফাইল করবে। ঠিক আছে, গভর্নমেন্টের হয়ে মামলাটা শুরু করবে, পুলিশ কেসটা ফাইল করবে, পুলিশ কেসটা ফাইল করার পর সেটা পাবলিক প্রসিকিউটর বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর দিয়ে সেই মামলাটা কোর্টেতে শুরু করবে। তাহলে সিভিল কোর্ট হিয়ার দ্য কেস। ঠিক আছে, তো টর্ট যে মামলাটা অলওয়েজ সিভিল কোর্টে চলবে, কেন? ওটা হলো এক ধরনের সিভিল মামলা। আর ক্রাইমের ক্ষেত্রে ক্রিমিনাল কোর্ট হিয়ার দ্য কেস। ক্রাইম যেহেতু ক্রিমিনাল মামলা, তাই জন্য ক্রাইমটা ক্রিমিনাল কোর্টে হবে। আমি যদি বাংলায় বলি যে সিভিল কোর্টকে কি বলে, সিভিল কোর্টকে বাংলায় বলা হয় দেওয়ানি আদালত। আর ক্রিমিনাল কোর্টকে বাংলায় বলা হয় ফৌজদারি আদালত। ঠিক আছে, তাহলে টর্ট হলো সিভিল কোর্টেতে চলবে, আর ক্রাইমটা হলো ক্রিমিনাল কোর্টেতে চলবে। ঠিক আছে, 6 নম্বর পয়েন্টে আসি। 6 নম্বর পয়েন্টটা হলো কম্পাউন্ড লেভেল।
কম্পাউন্ডেবল এবং নন কম্পাউন্ডেবল। এবার কম্পাউন্ডেবল মানেটা কি? কম্পাউন্ডেবল মানে হলো আমি যেহেতু এটা একটা সিভিল মামলা, ঠিক আছে, লেস সিরিয়াস, ক্রাইমটা হলো সিরিয়াস কিন্তু সিভিল মামলাটা হলো লেস সিরিয়াস, তাই জন্য এটা আমরা কোর্টের বাইরে সেটেলমেন্ট করতে পারছি। যেমন সাপোজ একটা সিভিল মামলা দিয়ে বলছে আমার আর আমার ভাইয়ের মধ্যে একটা জমি নিয়ে বিভেদ চলছে। এবার আমি ভাইয়ের জন্য একটা কেস করলাম, সিভিল লং করলাম যে আমার প্রপার্টিটাকে নিয়ে কোনো রকমের ডিসপিউট চলছে, পার্টিশন ডিসপিউট চলছে, ঠিক আছে, একটু কম বেশির জন্য পার্টিশন ডিসপিউট চলছে। আমি কোর্টে মামলা করলাম, মামলাটা করে যে কেসটা শুরু করলাম, কিন্তু পরবর্তীকালে আমার ভাই বলে যে কেসটা আমরা কোর্টে আর করবো না, আমরা পরবর্তীকালে নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে নিতে পারবো, সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ডেবল। পরবর্তীকালে আমি ভাইয়ের সাথে সেটেলমেন্ট করে নিতে পারছি, যেটা আমরা কোর্টে মামলাটা শুরু করেছিলাম সেই মামলাটা আমরা বন্ধ করে দিতে পারছি, বন্ধ করে বাইরে আমরা সেটেলমেন্ট করে নিতে পারছি। কিন্তু ক্রিমিনাল ক্ষেত্রে সেটা সম্ভব নয়। কেন? এটা হলো একটা সিরিয়াস ক্রাইম। তুমি যদি এখন একজনকে মার্ডার করো, সাপোজ এ মার্ডার করেছে বি কে, এবার তার হয়ে গভর্নমেন্ট কেস ফাইল করেছে, কেস ফাইল করার পর এবার পরবর্তীকালে এ যেহেতু বি কে মার্ডার, আমরা নেক্সট ডিসকাস করব ডিস্টিংগুইশ বিটুইন টর্ট এন্ড ব্রিচ অফ কন্ট্রাক্ট। তাহলে আমরা ফার্স্ট পয়েন্টে আসি। ফার্স্ট পয়েন্টে হলো টর্ট, এখানে দেওয়া আছে ফার্স্ট পয়েন্ট রাইট ইন রেম। রাইট ইন রেম মানে হলো টর্ট কোনো একটা পার্টিকুলার মানুষের ক্ষেত্রে আমি ফাইল করতে পারবো। টর্ট আমি সমস্ত মানুষের ক্ষেত্রে, কারোর সাথে আমার কন্ট্রাক্ট করা নেই, কেউ আমার লিগাল ড্যামেজ করবে বা করবে না সেটা তার জন্য কারোর সাথে আমার কন্ট্রাক্ট করা নেই, আমার সমস্ত মানুষ, সমস্ত আমার দেশবাসীর মধ্যে যে কেউ আমার সাথে কোনো রকমের একটা টর্ট করে তার জন্য আমি রাইট ইন রেম, আমি টর্ট ফাইল করতে পারবো, ঠিক আছে। কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে ইন পার্সন আমি কন্ট্রাক্ট তো আমি সমস্ত মানুষের সাথে করে রাখিনি, আমি হয়তো কোনো পার্টিকুলার এক মানুষের সাথে করেছি বা দুটো মানুষের সঙ্গে করেছি বা তিনটে মানুষের সঙ্গে করেছি, তখন আমি ব্রিচ অফ কন্ট্রাক্ট সেই মানুষ তিনটের ক্ষেত্রে বা দুটোর ক্ষেত্রে বা একটার ক্ষেত্রে তাদের পরিপ্রেক্ষিতেই আমি ফাইল করতে পারি। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একজনের কাছ থেকে চেয়ার কিনেছি, 100টা চেয়ার কিনেছি এবং সেই 100টা চেয়ারের জন্য আমি তাকে 1 লাখ টাকা, 100টা চেয়ারের কস্ট 1 লাখ টাকার জন্য আমি তার সাথে একটা আমার কন্ট্রাক্ট হয়েছে, ঠিক আছে। এবার যদি আমি চেয়ারটা নিয়ে নিলাম, 1 লাখ টাকাটা দিলাম না, তখন একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে। তাহলে সেই মানুষটি কার পরিপ্রেক্ষিতে? আমার বাবার পরিপ্রেক্ষিতে করবে, আমার মায়ের পরিপ্রেক্ষিতে কেস করবে না, সে আমার পরিপ্রেক্ষিতে, তাই তো। তাই জন্য আমি একটা নির্দিষ্ট ব্যক্তি এখানে আছি, ঠিক আছে, আমার পরিপ্রেক্ষিতে করবে, তাই জন্য এটা দেওয়া আছে রাইট ইন পার্সন, কোনো একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। আর টর্টের ক্ষেত্রে যদি দেখি রাইট ইন রেম, আমার যে কেউ আমার রাইটসকে ভায়োলেট করতে পারে, আমি সমস্ত মানুষের ক্ষেত্রে, কারোর সঙ্গে আমার কন্ট্রাক্ট নেই, সমস্ত মানুষের ক্ষেত্রে আমি সেই কেসটা ফাইল করতে পারি। সেকেন্ড পয়েন্টে আসি। টর্টের সেকেন্ড পয়েন্টে দেওয়া আছে ডিউটি অ্যান্ড রাইটস ফিক্সড বাই ল। টর্ট অফ নেগলিজেন্স, এটা আমি একটু আগেই বললাম, টর্ট অফ নেগলিজেন্স, কোনো একটা ডক্টরের ডিউটিটা কি? ডক্টরের ডিউটিটা হলো সে আমাকে ভালোভাবে চেক আপ করবে, চেক আপ করে ওষুধ দেবে, ঠিক আছে। আর আমার পাওনাটা হলো আমি তাকে টাকা দেবো, তার বিনিময়ে ভালো চিকিৎসা করবো, ঠিক আছে। সেটা আমাদের কে বলে দিচ্ছে? সেটা আমাকে ফিক্সড বাই ল আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে। সেমই আমাকে ব্রিচ অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে লই বলে দিচ্ছে, কিন্তু ডিউটি ফিক্সড বাই কন্ট্রাক্ট, যেটা আমার কন্ট্রাক্টের মধ্যে আছে সেই অব্লিগেশনটাকে আমাকে পালন করতে হবে, তার বাইরে গিয়ে কোনো রকমের দায়িত্ব কর্তব্য আমাকে পালন করতে হবে না। এখন আমি একটা কারোর কাছ থেকে চেয়ারটা কিনেছি, চেয়ারটা সে আমাকে দিয়ে যাবে, আমার কাছ থেকে টাকাটা দিয়ে যাবে, এটা কন্ট্রাক্ট হয়নি। সে আমাকে চেয়ারটা দিয়ে যাবে এবং যেই চেয়ারটার জন্য 5টা যে 100টা মানুষকে খাওয়াবে, সে এসে সেই খাবারটাও খাইয়ে যাবে, সেটা কন্ট্রাক্টটা হয়নি। কন্ট্রাক্টটা শুধু এটাই হয়েছে যে সে আমাকে 100টা চেয়ার দিয়ে যাবে এবং আমি তাকে 1 লাখ টাকা দেবো,
এটাই হলো আমাদের মধ্যে কন্ট্রাক্টটা হয়েছে, ঠিক আছে। এটা একটা ফিক্স করা আছে, ঠিক আছে। আর এই ডিউটি অ্যান্ড রাইটটা এইটা টটের ক্ষেত্রে ল আমাদের ফিক্স করে দিচ্ছে। সেটার বাইরেও কিছু আমি রেমেডি পেতে পারি, কিছু রাইটস, কিছু রকম অধিকার আমি তার বাইরেও পেতে পারি, ঠিক আছে। কিন্তু আমার টটের ক্ষেত্রে ডিউটিটা পুরোপুরি ফিক্স থাকবে, কোনো রকমের মানে এক্সট্রা রেমেডি, এক্সট্রা কম্পেনসেশন সেই জিনিসটা আমি পেতে পারি না। কেন, আমার কর্তব্যটাও লিমিট থাকবে, সেই হিসাবে আমার যে রেমেডিটা, কম্পেনসেশনটাও একটা ফিক্স অ্যামাউন্টেরই থাকবে, ঠিক আছে। যেটাই বললাম থার্ড পয়েন্টে সেটাই আছে, আনলিকুইডেটেড ড্যামেজ। টটের ক্ষেত্রে একটা আনলিকুইডেটেড ড্যামেজ হচ্ছে। আনলিকুইডেটেড ড্যামেজ মানে হলো টট অফ নেগলিজেন্স, যেটা আমি একটু আগেই এক্সাম্পল দিয়ে বুঝালাম, যে একটা ডক্টর আমাকে ঠিকঠাকভাবে চেক করেনি, আর আমার পাওনাটা হলো ডক্টরের কাছে ভালো চেক আপটা পাওয়া এবং তার পরিপ্রেক্ষিতে কিছু ওষুধ পাওয়া, সেটা ডক্টর আমাকে ঠিকভাবে চেক করেনি। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কোনো রকমের ফিক্স কন্ট্রাক্ট করা ছিল না যে ডক্টর আমাকে ভালোভাবে না দেখলে আমার শরীর খারাপ যদি আরও বেড়ে যায়, আমি যখন নেগলিজেন্সের ডক্টরের বিরুদ্ধে কোনো রকমের কেস ফাইল করবো, তখন আমাকে ডক্টর 1 লাখ টাকা দেবে, 2 লাখ টাকা দেবে, এটা তো কোনো রকমভাবে ফিক্স করা ছিল না। তাই জন্য কোর্টের ক্ষেত্রে সবসময় কম্পেনসেশন রেমেডিটা অলওয়েজ আনলিকুইডেড হবে, কোনো রকমের ফিক্স থাকবে না, যেটা কোর্টের ডিসিশনের উপরে পুরোপুরি আমি সেই কম্পেনসেশনটা পাবো। কিন্তু কন্ট্রাক্টের ক্ষেত্রে এটা লিকুইডেটেড, লিকুইডেটেড মানে ফিক্স থাকবে, অ্যামাউন্টটা অলওয়েজ ফিক্স থাকবে। যেমন আমি কন্ট্রাক্টের ক্ষেত্রে কেউ আমাকে 100টা চেয়ার দিয়ে গেছে, আর আমার কর্তব্য হলো তাকে আমি 1 লাখ টাকাটা দেবো, ঠিক আছে। বাট 1 লাখ টাকার বেসিসে আমার কাছ দিয়ে ডিমান্ড করতে পারে না, কেন সে 1 লাখ টাকাই দেবে, কেন আমাদের অ্যামাউন্টটা পুরোপুরি ফিক্স করাই আছে, ঠিক আছে। তাই জন্য এটা হলো লিকুইডেটেড, যে ড্যামেজটা হবে লিকুইডেটেড, যতটুকু পাওনা সে ততটুকুই পাবে, তার বাইরে পাবে না। কিন্তু এই জায়গায় সেটা কোনো রকমের ফিক্স করা থাকে না, যেটা কোর্টের ডিসিশনের উপরে সেই তার পরিপ্রেক্ষিতের উপরে জিনিসটা ফিক্স করা হয়, ঠিক আছে। টট হলো আনকোডিফাইড, সেটা আমি আগের ক্লাসেই বলেছি। টট আমরা একটা ইংলিশ কমন ল থেকে নেওয়া একটা টপিক, একটা সাবজেক্ট, কিন্তু এই টট এটা কোনো রকমভাবে কোনো আইনে কোডিফাই করা নেই, মানে কোর্ট নিজের ডিসিশনের মাধ্যমে, নিজের জাজমেন্টের মাধ্যমে সেটা দিয়ে থাকে। কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্ট হলো কোডিফাই। ব্রিচ অফ কন্ট্রাক্ট কোডিফাই কেন, আমাদের লেজিসলেচারের দ্বারা